নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প ভালো মেয়ে খারাপ মেয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ভালো মেয়ে খারাপ মেয়ে। কোর্টে বেরোনোর আগে যথারীতি হাঁক ডাক শুরু করেছে সমীরণ। উর্মি, উর্মি। প্রথম ডাকেই সাড়া দিল উর্মি। আসছি, 1 মিনিট। 1 মিনিট নয়, এক্ষুনি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি আরেকটু গলা চড়ালো। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উর্মি জানে সমীরণের এ সময় ভীষণ তারা মানে একেবারে ধুমধারাক্কা। ঘুম ভাঙার পর থেকেই ছুটছে সমীরণ ঘোড়ায় জিন দিয়ে। কোনো রকমে সকালে 1 কাপ চা খেয়ে বাথরুম, বেরিয়েই সোজা নিচে নিজের চেম্বারে। রোজকার কেসের ব্রিফগুলো উল্টে পাল্টে দেখে নেয় সকালে, বইপত্র ঘাটে। 2য় দফার চা, 3য় দফার চা, খবরের কাগজ, সিগারেটের প্যাকেট সবই একতলার ঘরে পৌঁছে দিয়ে আসে মন্টু, অথবা শিবুর মা, অথবা ধনঞ্জয়। ব্রিফ দেখতে দেখতেই সমীরণ খবরের কাগজে চোখ বোলায়। টাইপিস্টকে ডিকটেশন দিতে দিতে চুমুক দেয় চায়ে। 2-1টা মক্কেলও আসে সকালে, তাদের সঙ্গে টুকটাক কথাও সারে। ওপরে উঠে কাঁটায় কাঁটায় নটায় এসেই হল্লাগল্লা। উর্মি, আমার শেভিং ক্রিম কোথায় গেল? উর্মি, তাড়াতাড়ি টাওয়েলটা দিয়ে যাও না। আমার শার্টটা একটু ইস্ত্রি চালিয়ে দাও তো দেখি, জলদি। এ কি, আমার জুতো পালিশ করিয়ে রাখনি আজ? উর্মি, উর্মি, উর্মি। উর্মি যদি একবার ডান দিকে ছোটে তো আর একবার বাঁ দিকে, কখনো রান্নাঘরে তো কখনো বেডরুমে, কখনো ছেলের ঘরে, কখনো খাবার টেবিলে। নিঃশ্বাস বেঁধে নিয়ে উর্মির শুধু ছোটা আর ছোটা। পান থেকে চুন খসলেই ধুমধুমার বাঁধিয়ে দেবে সমীরণ। হাতের কাছে সবকিছু গোছানো না পেরে চিল চিৎকার জুড়বে এই সময়। স্বভাব, পুরনো স্বভাব। সুতো পরানো সূচটা ছেলের খাটের ওপরেই ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে এলো উর্মি। বাবারে বাবা, হলোটা কি? আমার রুমাল কোথায়? একদিন তুমি রুমালটাও বের করে নিতে পারো না? তুমি কি করছো? এতবার করে ডাকছি। ছেলের জামায় বোতাম বসাতে গিয়ে তাড়াহুড়োয় আঙুলের ডগায় সূচ ফুটে গিয়েছিল উর্মির। 1 বিন্দু রক্ত টলটল করছে সেখানে। রক্তটা চুষে নিল উর্মি, কৈফিয়তের সুরে বলল, দেখো না টুবলুটার কাণ্ড। কাল স্কুল থেকে শার্টের সব কটা বোতাম ছিঁড়ে এনেছে। যত বলছে অন্য শার্ট পর, তা নয়, ওটাই পরতে হবে। এক্ষুনি লাগিয়ে দিতে হবে বোতাম। ডিসগাস্টিং। পলকে সমীরণের মেজাজ তিরিক্ষি আরো। তুমিও বাকি, 7টা নয় 5টা নয়, একটাই তো ছেলে, তার সব ঠিকঠাক আছে কিনা আগে থেকে দেখে রাখতে পারো না? কথাটা বিঁধল উর্মিকে ফুল ফোটার মতো। তার বলতে ইচ্ছে হলো, তোমার ছেলে যদি স্কুল থেকে ফিরে জামা কাপড় নিজের ওয়ার্ড্রোবে পুড়ে রেখে দেয়, আমি দেখবটা কি করে? ওইটুকুনি 10 বছরের ছেলে এখন থেকে কি সচেতন নিজেরটা সম্পর্কে। বেমালুম বলে দেয়, আমার কোনো জিনিস তুমি ঘাঁটাঘাঁটি করো না মা। কিন্তু এত কথা বলার সময় কোথায় এখন? সমীরণেরও কি শোনার সময় আছে? তাছাড়া কথা বাড়ালেই তর্ক বাড়ে। সমীরণের এখন মাথা গরম, হয়তো দুমদাম আরো কিছু বলে দেবে কাজের লোকেদের সামনেই। রেগে গেলে কোথায় কখন কি বলছে হুঁশ থাকে না সমীরণের। বেডরুমের আলমারি থেকে সমীরণকে রুমাল এনে দিল উর্মি। আজ এই স্ট্রাইপড শার্টটা পরলে যে বড়, এটা পরে তো তুমি কোর্টে যাও না। বলার সঙ্গে সঙ্গেই গম্ভীর মুখে সমীরণ বলল, সন্ধ্যাবেলা একটা পার্টি আছে আমার। কোথায়? আছে একটা, আমার এক ক্লায়েন্ট দিচ্ছে। উদাসীন উত্তর পলকা ছুড়ে দিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছে সমীরণ। 1 ধাপ নেমে ঘুরে দাঁড়ালো। ও, কাজের কথাটাই তো ভুলতে বসেছিলাম। কি? সন্ধ্যাবেলা কোনো ক্লায়েন্ট এলে রোববার আসতে বলে দিও।
রবিবার চেম্বারে বসবে? তুমি না বলেছিলে এই রবিবার আমরা একটা শর্ট ড্রাইভে বেরোবো? সমীরনের মুখে এক চিলতে হাসি দেখা গেল এতক্ষণে। ও, বলেছিলাম বুঝি? দেখছই তো হলো না। মেবি সাম আদার টাইম, মেবি নেক্সট সানডে। আর হ্যাঁ শোনো, একটা মহিলাও আসতে পারে। এলে বলো কাল আমার সঙ্গে কোর্টে দেখা করতে, দুপুরবেলা অ্যারাউন্ড 2। উর্মির ব্যস্ত সমস্ত স্বামী এবার সত্যিই নেমে গেছে। তার গাড়ির শব্দ মিলিয়ে যেতে না যেতেই টুবলুর স্কুল বাস হর্ন দিচ্ছে। সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে টুবলু, চেঁচাচ্ছে, মা আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আই উইল বি লেট। সিঁড়ির রেলিং ধরে ছুকল উর্মি। লেট মানে তুই ফার্স্ট ট্রিপে ফিরবি না? না, সেকেন্ড ট্রিপ। উর্মি ছুটে ব্যালকনিতে চলে এলো। ছেলের বাসে ওঠা দেখবে। যতক্ষণ না বাস মোড় ঘুরে যায় বারান্দাতে দাঁড়িয়ে থাকে উর্মি। অভ্যেস। টুবলু যখন আরো ছোট ছিল উর্মি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসতো ছেলেকে। বাস চোখের আড়াল না হওয়া পর্যন্ত টুবলু হাত নাড়ত তাকে, টাটা মা, টাটা। আজকাল টুবলু আর ফিরেও তাকায় না। বড় হয়ে যাচ্ছে ছেলে, নিজের মতো করে ডালপালা মেলতে শুরু করেছে। মাকে আর তার তেমন কোনো প্রয়োজনই হয় না। আকাশ আজ অসম্ভব রকমের উজ্জ্বল, গাঢ় নীল মহাশূন্যে, উর্মির থেকে অনেক অনেক উঁচুতে একটা চিল একা একা পাক খেয়ে চলেছে। এত উঁচু দিয়ে উঠছে চিলটা যে এখান থেকে তাকে কালো বিন্দুর মতো মনে হয়। মাঝে মাঝে বিন্দুটা স্থির, স্থির বিন্দু হঠাৎই নিচে নেমে আসছে, বাতাসে ভাসছে নিজের খুশির মতো, আবার ইচ্ছে হলে নিথর। অন্যমনস্কভাবে উর্মি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখল চিলটাকে। এবার পাখিটা সরে যাচ্ছে আকাশের পশ্চিম প্রান্তে, ওপাশের বিশাল বহুদল বাড়িটার কাছে এসে দুলল ক্ষণিকের জন্য, তারপর চোখের আড়াল হয়ে গেল। উর্মিও ফিরল। বড়সড় ডাইনিং কাম ড্রয়িং হল ঘিরে শোবার ঘর, ছেলের ঘর, গেস্ট রুম, কিচেন, বাথরুম, স্টাডি। ঘোরানো সিঁড়ি ধরে নেমে গেলে নিচে গ্যারেজ, কাজের লোকেদের থাকার ঘর আর সমীরনের প্রকাণ্ড চেম্বার। মাত্র 2.5 কাঠা জমির ওপর ছিমছাম শৌখিন বাংলো ধাঁচের বাড়ি। নিজের এই বাড়ি দেখে মাঝে মাঝে কেমন যেন বিস্ময় জাগে উর্মির। এত সুখ, এত সম্পদ শুধুই তার? তারই তো। সমীরন জাদুদণ্ড ঘুরিয়ে একটার পর একটা বৈভব কিনে দিচ্ছে উর্মিকে, উঠিয়ে দিচ্ছে ওপরে, অনেক ওপরে, ওই চিলটার মতো। নিজেও উঠছে স্পুটনিকের মতো, ওপরে, আরো ওপরে। এই বুঝি মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল। হাইকোর্টের দুঁদে ব্যারিস্টার সুধাংশু গুপ্তর এককালের জুনিয়র সমীরন সেন নিজেই এখন আদালতে ঢোকে চারপাশে 4 জুনিয়র নিয়ে। 40 পেরোতে না পেরোতেই সে সাফল্যের মধ্য গগনে। বছর 5 আগে বিশিষ্ট এক ব্যবসায়ীকে খুনের মামলা থেকে বের করে এনেছিল সমীরন। তারই নজরানা সল্টলেকের এই 2.5 কাঠা জমি। বাড়ি অবশ্য সমীরন নিজেই বানিয়েছে মনের মতো করে। গাড়িও নতুন কেনার ইচ্ছে ছিল, ইনকাম ট্যাক্সের ঝুটঝামেলার জন্য আর ঝুঁকিটা নেয়নি। জলের দরে পুরনো একটা ফিয়াট কিনে যন্ত্রপাতি সব পাল্টে আমূল বদলে নিয়েছে চেহারা। উর্মি লম্বা সোফাটায় বসে গা ছড়িয়ে দিল। রোজই দেয়। সকালবেলাকার ওই উদ্দাম ব্যস্ততা কাটার পরেই ঝুপ করে নেমে আসে অপার শান্তি, অখণ্ড অবসর। কি করবে এখন সে? পিসিআরে একটা ক্যাসেট চালিয়ে দেখবে বসে বসে? শিবুর মাকে রান্না একটু সাহায্য করবে গিয়ে? ফিল্ম ম্যাগাজিন উল্টোবে? বিউটি পার্লার থেকেও একবার ঘুরে এলে হয়। 2 সপ্তাহ হয়ে গেল ফেসিয়াল করা হয়নি। থাক, তার চেয়ে বরং টেলিফোনে দিদির সঙ্গে একটু গল্প করা যাক। ভাবতে ভাবতে উর্মি খবরের কাগজটা খুলল একবার। আনমোনাভাবে পাতা উল্টাচ্ছে। আইন আদালতের পাতায় এসে চোখটা আটকে গেল। বিখ্যাত বার সিঙ্গার মিস রিয়ার কেস হাইকোর্টে। উর্মি সোজা হয়ে বসল। মিস রিয়া মানে সেই মেয়েটা? কোন বারে যেন গান গাইতো, গাড়িতে লিফট দেওয়ার নাম করে 2 ছেলে ধর্ষণ করেছিল মেয়েটাকে। এই তো বছর 2 আগে লোয়ার কোর্টে বেকসুর খালাস পেয়েছিল যে আসামিরা। মামলাটা নিয়ে খুব হইচই হয়েছিল এক সময়।
খবরটা ভাষা ভাষা পড়ে উর্মি পরের পাতায় চলে এলো। সেখান থেকে তার পরের পাতায় বিশাল জায়গা জুড়ে এক বিজ্ঞাপন। নতুন একটা ক্রিম বেরিয়েছে বাজারে, হার্বাল, ভারতীয় জড়িবুটির সঙ্গে রহস্যময় চীনা শিকড় বাকড় দিয়ে তৈরি। মাখলে ত্বক আরো উজ্জ্বল হয়, যৌবনে ভাঁটা পড়ে না। নিজের 2 হাতে আলগা হাত বোলালো উর্মি। মাত্র 35-এই চামড়া কেমন খসখসে হয়ে গেছে। কিনে দেখবে নাকি ক্রিমটা? কাগজ রেখে টেলিফোন করলো উর্মি। টেলিফোন রেখে টিভি চালালো। শিবুর মাকে অর্ডার দিয়ে কফি খেলো 1 কাপ। গড়িয়ে গড়িয়ে পার করছে সময়। কে বলে সুখের সময় হু হু করে কেটে যায়? সময়টা এখন স্থির, মহাশূন্যের ওই চিলটার মতো। অবেলায় ঘুমিয়ে পড়েছিল উর্মি। বিকেলের দিকে দুপুরে মার্কেটিংয়ে বেরিয়েছিল একটু। টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল, কুশন কভার, কিছু মরশুমি ফুলের বীজ, চারা। পরশু দিদির মেয়ের 18th বার্থডে, তার জন্য একটা দামি উপহারও। নতুন 1 সেট পর্দার কাপড়ও কিনেছে। কার্তিক মাস ফুরিয়ে এলেও এখনো বাতাসে তেমন হিমের ছোঁয়া নেই। ঝাঝা রোদ্দুরে পুড়ছিল দুপুরটা। ফিরেই বেডরুমের যান্ত্রিক ঠান্ডায় জড়িয়ে এসেছিল উর্মির 2 চোখ। ঘুম ভাঙল মন্টুর ডাকে। মামি, ও মামি। উর্মি চোখ রগড়ালো। কারা যেন এসেছে মামার কাছে, চেম্বারে বসাবো? ধনঞ্জয় কোর্ট থেকে ফেরেনি? না। রোববার আসতে বলে দে, তোর মামা আজ বসবে না। কথাটা বলেই উর্মি সচকিত হলো। নানা ধরনের ক্লায়েন্ট আসে সমীরনের কাছে, অনেক প্রভাবশালী লোকও আসে মাঝে মাঝে। কাজের লোকেদের দিয়ে তাদের খবর পাঠানো পছন্দ করে না সমীরন। গমনোদ্যত মন্টুকে পিছু ডাকলো উর্মি। থাক, তোকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। তুই বরং আমার জন্য একটু চায়ের জল বসাতো দেখি। মাথাটা ধরে আছে। শাড়ির আঁচল গোছগাছ করে চুলে হালকা চিরুনি বুলিয়ে নিল উর্মি। নিচে নেমে আগন্তুকদের দেখে বিস্মিত হলো সামান্য। একটি মেয়ে শুকনো মুখে জড়সড় হয়ে সদরে দাঁড়িয়ে। বয়স বড় জোর 30। তেমন একটা সুন্দরী নয়, তবে আলকা চটক আছে চেহারায়। পরনে বাঁধনি প্রিন্টের সবুজ সাদা সালোয়ার কামিজ, সাদা দোপাট্টা। চড়া মেকআপেও চোখের নিচের কালি ঢাকা করতে পারেনি। সঙ্গে এক মাঝবয়সী বুড়োটে মানুষ, টিংটিঙে শরীর। জামা কাপড় যথেষ্ট অগোছালো, কেমন যেন ভিকিরি ভিকিরি। ঠিক এই স্তরের মক্কেল তো বড় একটা আসে না সমীরনের কাছে। মেয়েটি কথা বলল প্রথমে। ম্যাডাম, সমীরন বাবু আজ আমাদের আসতে বলেছিলেন। এই তবে সেই মহিলা? উর্মির বিস্ময় বাড়ছিল। সমীরন তো ফৌজদারি মামলা করে, এদের আবার কি কেস? মেয়েটার স্বরটা বেশ। কৌতূহল চেপে উর্মি হাসি ফোটালো মুখে। কিন্তু ওর তো আজ ফিরতে দেরি হবে। উনি আপনাদের কাল দুপুর 2টোয় হাইকোর্টে দেখা করতে বলে গেছেন। ও। মেয়েটার স্বরে হতাশা ফুটে উঠল। পিছন ঘুরে একবার দেখল সঙ্গীকে, আবার ফিরেছে। ক্লান্ত স্বরে বলল, আমাকে 1 গ্লাস জল খাওয়াতে পারবেন ম্যাডাম? এরপর আর দরজায় দাঁড় করিয়ে রাখাটা অভদ্রতা হয়ে যায়। উর্মি দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, নিশ্চয়ই, আসুন, ভিতরে এসে বসুন। দরজার ওপারে ছোট প্যাসেজ, তার গায়ে প্রকাণ্ড হলঘর, সমীরনের চেম্বার। আগে শুধু হাইকোর্ট পাড়াতেই বসত সমীরন, ছোট্ট ছোট্ট পায়রার খুপড়ির মতো কুঠুরিতে। নতুন বাড়িতে ঢুকেই মন ভরে বিশাল চেম্বার সাজিয়েছে। চতুর্দিকে উঁচু উঁচু কাঁচের আলমারি, যেদিকে তাকাও শুধুই মোটা মোটা বই আর আইনের জার্নাল। মাঝে ইয়াক সেক্রেটারিয়েট টেবিল, নিজের জন্য পুরো গদিওয়ালা রাজকীয় চেয়ার, নিলাম ঘর থেকে কেনা। উর্মি ঠাট্টা করে বলে সিংহাসন। বন্ধ ঘরে চাপা ভ্যাপসা গন্ধ ছমছম করছে। উর্মি একটা জানলা খুলে দিল। একটু আগেও বাইরে একটা বিকেল ছিল, এখন গাঢ় আঁধার। বাতাস ঠান্ডা হয়ে আসছে সামান্য।
ঘরে ঢুকে মেয়েটা দাঁড়িয়ে পড়েছে আড়ষ্টভাবে, এদিক ওদিক দেখছে। ভেতর থেকে নিজেই জল নিয়ে এলো উর্মি। প্রবল তৃষ্ণার্তের মতো এক চুমুকে গ্লাস শেষ করলো মেয়েটা। জল খাওয়ার ভঙ্গিটি দেখে ভারী মায়া হচ্ছিল উর্মির। নরম স্বরে বলল, আর দেব? মেয়েটা হাসল, না না, ঠিক আছে। আধবুড়ো লোকটা বসে পড়েছে চেয়ারে, হাঁপাচ্ছে অল্প অল্প। উর্মি জিজ্ঞাসা করল, আপনি জল খাবেন? নো থ্যাঙ্কস। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেও কি ভেবে যেন রেখে দিল লোকটা। সমীরণ বাবুর কি আসতে খুব দেরি হবে? আমাদের এমন কাজও কিছু নেই, আমরা অপেক্ষা করতে পারি। মানে উনি কিন্তু বলে গেছেন অনেক রাত হবে। ও। লোকটার মুখ চকিতে অপ্রসন্ন। উর্মির উপস্থিতি অগ্রাহ্য করে মেয়েটাকে বলল, এখন ঠেলা বোঝো, কাল সেই কোর্টে ছুটতে হবে আবার। মেয়েটা চিন্তিত মুখে মাথা নাড়ল। অগত্যা। এখন তো বলছো, কিন্তু কোর্টে গিয়ে তো কাল আবার গজগজ করবে। আমাকে এ দেখছে, আমাকে ও দেখছে, ওই লোকটা আমাকে টিপ্পনি কাটলো, ভাল লাগে না। মেয়েটাও পলকে উর্মির উপস্থিতি ভুলে গেছে। আড়ষ্টতা ঝেড়ে ঝাঁঝিয়ে উঠল হঠাৎ। কি করা যাবে বলো তো? স্যার যখন যেতে বলেছেন যেতেই হবে। লোকটা দুহাতে হাঁটু চেপে উঠে দাঁড়ালো। আমার কি, তোমার কেস তুমিই বোঝো, আমাকে এই ব্যাপারে আর জড়াবে না তুমি। কত যেন জড়িয়েছ তুমি না? সে তো এখন বলবেই, তাই না বেঈমান? বেঈমানটা কে? আমি না তুমি? ডার্টি স্কাম। ইউ ডার্টি। ফুঁসছে লোকটা, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। উর্মি হতভম্ব হয়ে যাচ্ছিল। তার সামনেই এ কি শুরু করেছে দুজনে? মাঝে মাঝে দিব্যি চোস্ত ইংরেজি বলছে, অথচ দুজনেরই শিক্ষা সহবতের যথেষ্ট অভাব। লোকটা প্যান্ট শার্টও পরেছে দেখো, দামি কিন্তু নোংরা চিট, ঝলমল করছে গায়ে, ঠিক যেন ধার করা অথবা কুড়িয়ে পাওয়া। গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে চামড়ার ঠুলি, দেখেই বোঝা যায় লোকটা একটা আস্ত মদ্যপ। এদের কথাই কি বলে গিয়েছিল তবে সমীরণ? নাকি এরা অন্য কেউ? ঘরে ডেকে এনে ভুল করল না তো উর্মি? খানিকটা বিরক্তির সঙ্গে উর্মি বলে উঠল, আপনারা কি বসবেন? উনি কিন্তু ফিরবেন না। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ ফিরেছে, ঘুরে তাকিয়ে বলল, না না, আমরা যাচ্ছি, আপনি দরজাটা বন্ধ করে দিন। বাঁচা গেল। উর্মি গ্লাস হাতে বেরিয়ে এলো প্যাসেজে, সরে দাঁড়িয়ে বেরোবার জায়গা করে দিচ্ছে দুজনকে। দরজাতে গিয়েও দাঁড়ালো মেয়েটা। আচ্ছা ম্যাডাম, কাল যদি আমরা এখানে এসে দেখা করি, তাহলে কি স্যারের খুব অসুবিধে হবে? সম্ভবত হবে, মানে উনি তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট মিট করেন না। উর্মি অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, আপনারা বরং কোর্টে গিয়েই যেমনটা বলেছে। মেয়েটা সঙ্গী নিয়ে চলে গেল। দোতলায় ফিরে হাঁপ ছেড়ে বাঁচল উর্মি। উকিল ডাক্তারদের বউ হলে কত রকম চরিত্র যে দেখা যায়। একবার একটা কি রূপবান লোক এলো, চকচকে চেহারা, স্মার্ট কথাবার্তা, নিখুঁত সাহেবী অ্যাকসেন্টে ইংরেজি বলে। মেয়েরা দেখেই প্রেমে পড়ে যেতে বাধ্য। সেদিনও সমীরণ বাড়ি ছিল না, খাতির করে উর্মি বসিয়েছিল লোকটাকে। পরে শুনেছিল লোকটার বিরুদ্ধে নাকি স্মাগলিং এর চার্জ আছে, আছে নারীহরণের অভিযোগও, ড্রাগ পেডলিংয়েরও। ধরা পড়ার আগে আগাম জামিনের চেষ্টা করতে এসেছে লোকটা। পেয়েও ছিল জামিন, সমীরণে পাইয়ে দিয়েছিল। কেস ফি ছাড়াও একটা সোনার নেকলেস উপহার দিয়েছিলেন উর্মির নামে। এখনো অবশ্য কেসটা চলছে, তবে লোকটা আর ওই বাড়িতে আসে না। আজকের মেয়েটা ডাকাত খুনি নয় তো? হতেও পারে। তাহলে ওই সঙ্গী লোকটা কি? দুধ তেরি ছাই, যত সব ফালতু ভাবনা। মনটা চা রেখে গেছে। উর্মি ডাইনিং টেবিলে বসে চায়ে চুমুক দিল। সমীরণের মামলা ভাবতে হলে সমীরণ ভাববে, উর্মি কেন?
চা শেষ করে ছেলের ঘরে একবার উকি দিল উর্মি। সায়েন্স সাবজেক্টের মাস্টারমশাই এসেছেন। তার কাছে পড়ছে টুবলু। ছেলেকে একটা কম্পিউটার কিনে দিয়েছে সমীরণ। তরুণ শিক্ষকটি টুবলুকে কম্পিউটারও শেখায়। সে আন্দাজে ছেলেটা খুব একটা টাকা বেশি নেয় না, সপ্তাহে 2 দিন আসে, মাসে 800। রঞ্জনার ছেলেকে শুধু অঙ্ক করাতেই তো 500 টাকা নেয় টিউটার। রঞ্জনার ছেলে অবশ্য টুবলুর মতো শার্প নয়। ছেলের অঙ্কে সাপ মাথা দেখে সমীরণের খুব ইচ্ছে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক। ম্যানেজমেন্ট পড়লেও আপত্তি নেই। দরকার হলে সমীরণ বিদেশ পাঠিয়ে দেবে ছেলেকে। আ ফরেন ডিগ্রি ইজ মাস্ট নাও। উর্মির অবশ্য মনোগত বাসনা অন্যরকম। টাকা পয়সা তো থাকবেই, ছেলে লেখাপড়ার লাইনে থাকলেই বা মন্দ কি। উর্মির বাবার মতো তো প্রফেসরও হতে পারে টুবলু, বা উর্মির মামার মতো সায়েন্টিস্ট। কথাটা শুনলেই সমীরণ এমন ক্ষেপে যায়। ভাবলে কি করে আমার ছেলে ওসব ছেঁদো ফাঁকিবাজির প্রফেশনে যাবে? আমি রোজগার করছি লাখে, হি উইল আর্ন ইন মিলিয়ন্স। তাই হোক বাবা, টুবলুর বাবা যখন চায়, সে তো উর্মিরও চাওয়া। উর্মিকে যে কানায় কানায় ভরিয়ে রেখেছে, তার চাওয়াকে কি উর্মি অমান্য করতে পারে? অলস মেজাজে ঘণ্টাখানেক টিভি দেখল উর্মি। এ সময় পরপর কয়েকটা টিভি সিরিয়াল হয়, কোনোটা হাসির, কোনোটা প্রেমের, কোনোটা ডিটেকটিভ। গোগ্রাসে গিলল সিরিয়ালগুলো। হঠাৎ উর্মির খেয়াল হলো টুবলুর মাস্টারমশাই অনেকক্ষণ চলে গেছেন, অথচ টুবলুর ঘর থেকে কোনো রকম সাড়া শব্দ নেই কেন? হলো কি ছেলে? অন্যদিন তো দুদ্দার করে বেরিয়ে এসে বসে যায় পর্দার সামনে। আজ নিজের প্রিয় সিরিয়ালটার সময়ও গড় হাজির। ছেলের ঘরে এসে আরো নার্ভাস হয়ে গেল উর্মি। আলো নেবানো, বিছানায় শুয়ে আছে টুবলু। উর্মির ঘরের আলো জ্বালল। কি হয়েছে রে তোর? শরীর খারাপ? টুবলু নিরুত্তর, আড়াআড়ি হাতে চোখ ঢাকল। কাছে এসে কপালে হাত দিল ছেলে। না, ঠিকই তো আছে। উর্মি ছেলের গায়ে হাত বোলাল। স্যারের টাস্ক করে রাখিসনি বুঝি? বকুনি খেয়েছিস? টুবলু ছটকা দিয়ে সরিয়ে দিল মার হাত। ডিস্টার্ব করো না মা, আমাকে এখন একা থাকতে দাও। উর্মি হেসে ফেলল। ছেলে বড় হয়ে যাচ্ছে বলে হঠাৎ বুক চিনচিন করে ওঠে ঠিকই, আবার 10 বছরের ছেলের মুখে প্রাজ্ঞপাজ্ঞ কথা শুনতেও যে ভালো লাগে। ছেলেকে খ্যাপানোর জন্য উর্মি বলল, তার মানে স্কুলে আর ঝাড় খেয়ে এসেছিস না? মোটেই না। তাহলে টুবলু কুমার ভ্যাবলাকান্ত হয়ে শুয়ে আছে কেন শুনি? আমার মন ভালো নেই। আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এই ব্যাপার? দূর বোকা, খেলাতে তো হার জিত থাকবেই। মেবি, কিন্তু আমি কেন লুজিং সাইড হব? বারে, কেউ না কেউ তো হারার সাইডে থাকবেই রে। সে যে খুশি থাকুক গিয়ে, আমার হারতে ভালো লাগে না মা। অবিকল সমীরণের স্বর। মামলায় পছন্দসই রায় না পেলে বাড়ি ফিরে এইভাবেই শুয়ে থাকে সমীরণ, এইভাবেই কথা বলে। বাপের ধাত পেয়েছে ছেলেটা। ভাবতে ভালোই লাগছিল উর্মির। সমীরণ ফিরল রাত 11টার পর। পৃথিবী প্রায় নিঝুম। নতুন গড়ে ওঠা এই অভিজাত অঞ্চলে রাত্রি বড় তাড়াতাড়ি নেমে আসে। নাগরিক সভ্যতা এখানে ভীষণ রকম নির্জন। ভিসিআর চালিয়ে একটা নাচ গানের ছবি দেখছিল উর্মি। গুনগুন গানের কলি ভাজতে ভাজতে দোতলায় উঠে এলো সমীরণ। কি ব্যাপার, তুমি এখনো শোওনি? উর্মি হাসল। কবে এ সময় শুই মশাই? তুমি কটায় চেম্বার থেকে ওঠো খেয়াল আছে? ও, তার মানে আমি আজ আর্লি। বাহ। কথাবার্তার ধরনেই বোঝা যায় একটু টিপসি আছে সমীরণ। মদ সে কখনোই খুব বেশি খায় না। বাড়িতে থাকলে মেপে 1 পেগ, শোয়ার আগে, স্বাস্থ্যপান। পার্টি ফার্টিতে গেলে 3, মেরে কেটে 4। মাতাল হয় না কখনো। তবে এসব দিনে সমীরণের মেজাজ বেশ ফুরফুরে থাকে। সোফায় বসে জুতো খুলছে সমীরণ। টুবলু ঘুমিয়েছে? কখন?
এতক্ষণে বোধহয় স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। উর্মি পাশে এসে বসল। চলো আজ আমরাও শুয়ে পড়ি। এত তাড়াতাড়ি তোমার ঘুম আসবে? রাত 12টার আগে তো বিছানাতেও যাও না কোনোদিন। আজ রুটিন ব্রেক। উর্মিকে আলগা জড়িয়ে ধরল সমীরণ। মন্টু ধনঞ্জয়ও এই সময় দোতলায় ওঠে না, ছেলেও ঘুমোচ্ছে। একটু উদ্দাম হতে এখন বাধা নেই স্বামী স্ত্রীর। সমীরণ আলতো চুমু খেল উর্মির ঘাড়ে। চলো চলো, ঘুম না এলেও ঘুমের চেষ্টা করতে দোষ কি? ইঙ্গিতটা বুঝে মুচকি হাসল উর্মি। পেটে তরল পড়লে কাম ক্ষুধা চাগার দেয় সমীরণের। উর্মিও তার জন্য প্রস্তুত। তবু একটু মজা করতে ইচ্ছে হলো তার। বলল, যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি সিনেমাটা শেষ করে আসছি। ঝপ করে উঠে টিভি ভিসিআরে সুইচ অফ করে দিল সমীরণ। হালকা ধমকের সুরেই বলল, চলো বলছি, আমার এক্ষুনি চাই তোমাকে, এক্ষুনি। সমীরণ এই রকমই, যখন যেটা চাই তক্ষুনি সেটার জন্য উন্মাদ হয়ে ওঠাই তার স্বভাব। সে রুমালি হোক কিংবা উর্মি। উর্মি কপট ক্ষুণ্ণ স্বরে বলল, এমনিতে তো আমার দিকে তাকাতেই চাও না। বিছানায় পড়লে আর অমনি ভোস করে নাক ডাকা শুরু হলো তোমার। আজ হঠাৎ কি হলো? কচকচ করো না তো, আমার মুড নষ্ট হয়ে যাবে। সমীরণের ভালোবাসারও ছিঁড়ি ছাঁদ নেই। নিরংসার মুহূর্তে তার জ্ঞান থাকে না। নিজের দেহে তো কাপড় চোপড় থাকবেই না, উর্মির শরীরেও কণামাত্র সুতো রাখতে দেবে না সমীরণ। শিশুর মতো আদর খেতে চাইবে, দস্যুর মতো হামলাবে, বুনো বাঘ হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবে উর্মিকে। 20 মিনিটেই ভোগী পুরুষের বাসনা শেষ। দুধে ক্রিমিনাল লয়ার শুয়ে আছে নিরাবরণ। গায়ে নাইটি চড়িয়ে বাথরুম ঘুরে এলো উর্মি। পাখাটা 1 পয়েন্ট কমিয়ে দিল। রাতে এসি বন্ধ করে দিতে হয়। রাতভর যান্ত্রিক ঠান্ডা সহ্য হয় না সমীরণের। নীলচে রাতবাতি জ্বলছে। ঘর এখন ভারী মায়াময়, যেন নাইট ল্যাম্পের আলো নয়, চাঁদের কিরণ ছড়িয়ে আছে চারিদিকে। উর্মি সমীরণের শরীর ঘেঁষে শুল। নিচু স্বরে ডাকল, এই ঘুমিয়ে পড়লে নাকি? সমীরণের নেশা অনেকটা কেটেছে। ঘরে গলায় বলল, না, হাত বাড়িয়ে সিগারেট দেশলাইটা দাও তো। ইস, বিছানায় শুয়ে সিগারেট খাবে? ভাল লাগে না। নাক টিপে রাখো, দাও দাও। আলো আধারে ঠুকে ঠুকে দেশলাই জ্বালালো সমীরণ। সিগারেট ধরিয়ে সাইড টেবিল থেকে অ্যাস্ট্রেটা বুকে আনল। মায়াবী ঘরে আগুনের ফুলকি লাল হয়ে উঠছে, আবার কেটে যাচ্ছে ছাই হয়ে। সমীরণের লোমশ বুকে হাত বোলালো উর্মি। তুমি যে আমাদের জন্য আরেকটা গাড়ি কিনবে বলেছিলে, তার কি হলো? কিনবো, এত তাড়া কিসে? হ্যাঁ, দূর, দুপুরের দিকে মার্কেটিংয়ে গেলে আমার খুব অসুবিধে হয়। ফেরার সময় বিকেলে ট্যাক্সি যে পাওয়া যায় না। টুবলুটাও বড় হচ্ছে, ওরও কি আর স্কুল বাসে যেতে ভালো লাগে? ছেলেকে জড়াচ্ছ কেন? বলো না, তোমার শখ। উর্মির চুলে আঙুল চালালো সমীরণ। উর্মির ভালো লাগছিল। টুকরো টুকরো সুখের মুহূর্ত তো এগুলোই। এছাড়া মানুষ বাঁচে কি করে? সুখী বেড়ালের মতো আদরটা খানিকক্ষণ উপভোগ করল উর্মি। তখনই কথাটা মনে পড়ে গেল। লঘু গলায় বলল, তোমার সেই মেয়ে ক্লায়েন্ট সন্ধ্যাবেলা এসেছিল তোমার খোঁজে। কাল দুপুরে কোর্টে যেতে বলে দিয়েছি কিন্তু। সমীরণ বোধহয় একটু অন্যমনস্ক ছিল। আলগোছে প্রশ্ন করল, কে? রিয়া? এমা, নাম তো জিজ্ঞেস করিনি। এবার উর্মির স্বরে কৌতুক। রিয়াটা আবার কে? অন্ধকারে হেসে উঠল সমীরণ। রিয়ার নাম শোনোনি? ফেমাস রিয়া, মিস রিয়া। আরে সেই যে লিডো বারে গান গাইতো, রেফট হলো, জানো না? আশ্চর্য, খবরটা তো আজই পড়ছিল কাগজে উর্মি। আর বিকেলে সেই মেয়েটাই এসেছিল। সমীরণ তারই কেস লড়ছে।
উর্মি বিড়বিড় করে বলল, ও ওই মেয়েটাই তবে রিয়া? ইয়েস ইয়েস। রিয়া কি একাই এসেছিল, নাকি সঙ্গে গাদা বোটটাও ছিল? কে জানে কি বোট, তবে সঙ্গে একটা লোক ছিল বটে। খেকুড়ে মতো তো, শ্যাবি। হ্যাঁ, আধবুড়ো। ও তাহলে রিয়াই, লোকটা মিস রিয়ার স্বামী। বিস্ময়ের মাঝেও কুলকুল করে হেসে উঠল উর্মি। ৩৫ বছরের দেহে অষ্টাদশীর কল্লোল। হাসতে হাসতে বলল, মিস রিয়ার আবার স্বামী কি গো? ও লাইনে ওরকমই হয়। নামের আগে মিস না থাকলে বার হোটেলে গানের আসর জমে না যে। উর্মি চিত হয়ে শুল। স্বামী হোক আর যেই হোক না কেন, লোকটা কিন্তু সুবিধের নয় গো। কি বিশ্রী ভঙ্গিতে কথা বলে। সমীরণ মুহূর্তে টান টান। তোমার সঙ্গে মিসবিহেভ করেছে নাকি? এ না না, আমার সঙ্গে নয়, মেয়েটার সঙ্গেই খুব খারাপভাবে কথা বলছিল। দুজনে ঝগড়া লেগে গেছিল প্রায়। আমি তো কি বলবো, মানে। কেন? মনে হয় লোকটা চায় না রিয়া হাইকোর্টে যাক। সে তো চাইবেই না, যা হাড়বজ্জাত লোক, একেবারে প্যারাসাইট। হাইকোর্টে আবার কেস চললে রিয়ার পশার যদি মার খায়। সমীরণ শেষ টান দিল সিগারেটে। তবে ও ব্যাটার কিছু করার নেই। কেস তো রিয়ার সঙ্গে নয়, কেস গভর্নমেন্টের সঙ্গে। স্টেটের কেসে তুমি এলে কি করে? রিয়া আমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করেছে। আই শ্যাল বি কন্টেস্টিং দ্য কেস অ্যালং উইথ স্টেট। সিগারেট নিভিয়ে অ্যাস্ট্রে সাইড টেবিলে রাখল সমীরণ। উর্মির বুকে হাত রেখে বলল, লোকটা রিয়ার ওপর চটার যথেষ্ট কারণ আছে। গভর্নমেন্ট হয়তো যেত না হাইকোর্টে, নেহাত কেসটা এত সেনসেশনাল হয়ে গেছে যে মেয়েটাও ওপর মহলে গিয়ে খুব ধরাধরি করেছে। বলতে পারো ওই রিয়ার জন্যই। তাই? মেয়েটার তাহলে চরিত্রে জোর আছে বলো, আত্মসম্মান বোধ আছে। চরিত্রের জোর? রিয়ার চরিত্র? তুমি তো আজ শুধু লিগ্যাল হাজবেন্ডকে দেখেছ। মেয়েটার মোট কটা স্বামী জানো? এখন যে বারে গান গায় সে বরের মালিকও তো ওর একটা স্বামী। আরো কত দিকে কত ছড়ানো আছে। চরিত্র। সেকেন্ডের জন্য মেয়েটার মুখ মনে পড়ে গেল উর্মির। শুকনো, দুঃখী দুঃখী, প্রসাধনে ঢাকা, চোখের তলায় গাঢ় কালি। উর্মি সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করল, মেয়েটা নষ্ট? হ্যাঁ, বলতে পারো। গোদা বাংলায় তো তাই বলে। তুমি শিওর? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রিয়া যে একটা থার্ড গ্রেড প্রস্টিটিউট, একথা বিশ্বশুদ্ধ সবাই জানে। উর্মি অল্পক্ষণ কি যেন ভাবল। পায়ের কাছে চাদর ভাঁজ করা আছে, টেনে কিছুটা ঢাকল নিজেকে, সমীরণকেও। নিচু স্বরে বলল, জেনে শুনেও তুমি এই কেস তবে কেন নিলে? নিলাম, আসলে মেয়েটা একজনের রেফারেন্স এসে ধরে পড়ল। আমিও দেখলাম ইটস এ জেনুইন কজ টু ফাইট। সমীরণের স্বরে দিব্যি নির্বিকার ভাব। মেয়েটা তো সত্যিই রেপ্ট হয়েছিল। জাস্টিস তো মেয়েটার প্রাপ্য, তাই না? ওই মেয়ের আবার ধর্ষণ কি? যা বলছো, টাকা দিলেই তো যার তার সঙ্গে শুয়ে পড়ে। নিশ্চয়ই নিশ্চয়ই শোয়, কিন্তু নিজের ইচ্ছেই শোয়। তুমি তাকে তাই বলে জোর করতে পারো না, টাকা দিও না। ইভেন আ প্রস্টিটিউট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ। ইনফ্যাক্ট তো সেটাই ঘটেছিল। ছেলেগুলো টাকা নাচানো সত্ত্বেও রিয়া ওদের প্রস্তাবে রাজি হয়নি। তখন ছেলে দুটো গাড়ি থামিয়ে পার্ক সার্কাস ময়দানে অন্ধকারে নিয়ে গিয়ে, মেয়েটাও অবশ্য সামান্য ড্রাঙ্ক ছিল, তবে দ্যাট ডাজন্ট ম্যাটার। ফোর্সেবল সহবাস ইজ রেপ। ছেলে দুটোর তো শাস্তি হওয়াই উচিত। আই উইটনেস আছে, মেডিকেল টেস্টে প্রমাণিত হয়েছে। বাচ্চা ধনরা পালাবে কোথায়? দেখো না মজা। উর্মিরও কৌতূহল বাড়ছিল। এরকমও হয়? অবাক স্বরে বলল, লোয়ার কোর্টে তবে যে ছেলে দুটো ছাড়া পেয়ে গেল? ওই চরিত্র ব্যাপারটা নিয়ে কোর্টে বেশি টানাটানি হয়েছিল, তাই। ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল।
পাবলিক প্রসিকিউটর বলে মেয়েটা নিষ্কলঙ্ক গৃহবধূ। ব্যাস, ওই খারাপ ভালোর প্যাঁচে পড়েই কেস গেল কেঁচে। আমি অবশ্য এখনো লোয়ার কোর্টের জাজমেন্টটা ডিটেলে পড়িনি, পড়লে হয়তো কেসের লুফোলগুলো আরও নিখুঁতভাবে ধরা যাবে। তোমার কি মনে হয় কেসটা জিততে পারবে? খাটতে হবে খুব, বাট আই উইল ট্রাই। উর্মি এবার ফস করে একটা প্রশ্ন করে বসল। মেয়েটার তো হালচাল দেখে খুব ভালো মনে হলো না। ও তোমার ফিটি দিতে পারবে? যা, আমি তো ফি নিচ্ছি না, শুধু ওই কোর্টের খরচা, টাইপ করতে যা লাগে আর কি। উর্মি খুব খুশি হলো, তবে একটা ঠাট্টা জুটতেও ছাড়ল না। হঠাৎ এত দয়া, মেয়ে বলে? হুম, অসহায় মেয়ে বলে। আমি কেসটা টেক আপ করেছি অ্যাজ আ সোশ্যাল সার্ভিস। মেয়েটা যদি জাস্টিস পায়, সেটাই যে হবে আমার পারিশ্রমিক। কি কাজটা খারাপ করেছে? উর্মি উত্তর দিল না, স্বামীর বুকে মুখ ঘষল। আহ, হৃদয়টা ভরে যাচ্ছে তার। কত অকিঞ্চিতকর মেয়ে ওই রিয়া। জীবনটাও তার খুব পরিচ্ছন্ন নয়, তবুও তার জন্য সহানুভূতির কপাট খোলা আছে সমীরণের এখনো, এই ব্যস্ত সময়েও। কে বলে সমীরণ সেন চশমখোর আইনজীবী? যত সব নিন্দুকদের কথা। উর্মির স্বামীর মতো স্বামী কটা আছে দুনিয়ায়? দেখাক তো কেউ। সমীরণ কখন ঘুমিয়ে পড়েছে। অনেক রাত অবধি জেগে রইল উর্মি। বারবার মেয়েটার মুখ মনে পড়ছিল তার। হালকা তন্দ্রায় উর্মি স্বপ্নও দেখল। রোজই দেখে সবুজ বাগান, মনোরম দোলনা, ঝিরঝিরে নদী। আজ স্বপ্নটা একটু অন্যরকম। হায়না, শিশু, জঙ্গল, কত কি এলো স্বপ্নে। বিশ্রী, নিষ্ঠুর, ভারী অদ্ভুত। এক দুদিন স্বপ্নটা মনেও রইল উর্মির, তারপর কখন যেন ভুলেও গেল। উর্মি সুখী, উর্মি নিশ্চিন্ত। কয়েক মাস কেটে গেল। শীত এবার জাঁকিয়ে এসেছিল কলকাতায়, হাড় কাঁপিয়ে চলেও গেল। গোটা শীতকালটা মরশুমি ফুলে ছেয়ে রইল উর্মির বাগান। প্রকাণ্ড ডালিয়া, রংবাহার জিনিয়া, পবিত্র চন্দ্রমল্লিকা, তাদের দেখে দেখেই নয়ন ভরে গেল উর্মির। মাঘ মাসের মাঝামাঝি ঠান্ডা আচমকাই কমে গিয়েছিল। কদিন নিম্নচাপের বৃষ্টি ঝরিয়ে ফিরে এলো আবার হিমেল হাওয়া। সমীরণ টুবলু দুজনেই কাত, পাল্লা দিয়ে কাশছে ঘং ঘং ঘং। উর্মির কদিন ভারী চিন্তা গেল। ফাল্গুন মাস পড়তেই বাতাস রূপ বদলেছে, আবার সব আগের মতো। সমীরণের ব্যস্ততা বেড়েছে আরও। টুবলু গেঁথে চায় কম্পিউটারে খেলায়। তা থাক, উর্মি বা কি এমন খারাপ আছে? একটা ফুটফুটে লাল মারুতি এসেছে বাড়িতে, তাতে চড়ে বেড়াও যত খুশি। সিনেমা, মার্কেটিং, বিউটি পার্লার, এর বাড়ি তার বাড়ি, ক্লাব, লেডিস সার্কেল। কিছু না থাকলে অলস হাত পা ছড়িয়ে ঘরে শুয়ে থাকো। একটি মেয়ে সপ্তাহে 3 দিন শরীর দলায় মলায় করে দিয়ে যায় উর্মির। সে সময় উর্মি বিদেশি ম্যাগাজিনের পাতা উল্টে সুন্দর সুন্দর ছবি দেখে। সোনালি সমুদ্রতট, পাহাড়ে সূর্যাস্ত, নীল আলো মাখা মায়াময় ভোর। প্রকৃতিও রুটিন মতো সাজছে নতুন নতুন সাজে। বাতাস শীতল থেকে মধুর হলো, মধুর থেকে তপ্ত। তাতেই বা উর্মির কি এসে গেল? ড্রয়িং ডাইনিং স্পেসটাও এবছর শীততাপ নিয়ন্ত্রিত করে নিয়েছে সমীরণ। 2টো গাড়িতেই এসি মেশিন। একদিন বিকেলে বাপের বাড়ি গেল উর্মি। প্রায় যায়, কিন্তু আজকের যাওয়াটা একটু অন্যরকম। নতুন বাংলা বছর আসছে যে, এ সময় বাবা মাকে কিছু দিতে থুতে হয়। নিয়ম নয়, উর্মি তৃপ্তি পায় দিয়ে। বাপের বাড়ি এসে ঝাঁপি খুলে বসল উর্মি। বাবার জন্য মিহি আদ্যির পাঞ্জাবি কিনেছে, মার জন্য সাদা জমির ব্যাঙ্গালোর সিল্ক, দাদার ছেলে মেয়েদের জন্য জামা কাপড় এনেছে হাল ফ্যাশনের, চটকদার। উর্মি এই বাড়িতে এলেই খুশির প্লাবন বয়ে যায়। বাবা এককালের অধ্যাপক মানুষ, এখনো লেখাপড়া নিয়েই থাকেন। অপ্রস্তুত মুখে তিনি বলেন, এটা আবার আনতে গেলি কেন মা? এই বয়সে কি আর এত মিহি পাঞ্জাবি মানায়? মা বলেন, এখন আর তেমন কোথায় বেরোই রে, এত দামি শাড়ি নিয়ে আমি কি করব? উর্মি ছদ্ম ধমক দেয় দুজনকে, কোনো কথা নয়,
যা কিনে এনেছি তা তোমাদের পড়তেই হবে এক্ষুনি। তো ধনী মেয়েকে বাবা মা সমীহও করেন, সেজেগুজে সঙ্গের মতো দাঁড়ান দুজনে। এটা সেটা কথার মাঝে সমীরণের কথাও উঠে পড়ে বারবার। বৌদি গদগদ স্বরে বলেন, সমীরণের তো আজকাল খুব নামডাক দেখছি কাগজে। বাবা বলেন, সামনের বাড়ির তুলসীবাবু দেখা হলেই বলেন, আপনার জামাই তো মশাই এখন পাবলিক ফিগার। মা বলে, রিয়া মেয়েটার জন্যই কি লড়াই করছে ছেলেটা। আগেও বলেছে, আজও বলল উর্মি, এই কেসটার জন্য সমীরণ কিন্তু কোনো টাকা নিচ্ছে না, শুধু একটা অন্যায় হয়েছে বলেই লড়ে যাচ্ছে তোমাদের জামাই। বাবা হাসছে মিটিমিটি, তোর জন্য আমি ছেলে পছন্দ করতে ভুল করিনি, কি বল? টাকা তো অনেকেই কামায়, অমন মন থাকে কজনের। উর্মি স্তুতিটুকু প্রসাধনের মতো গায়ে মেখে নিল, হাসি মুখে বলল, এখন ভালোই ভালোই কেসটা জিতলেই হয় বাবা। বিশ্বাস করবে না, এই কেসের জন্য কত রাত জেগে পড়াশুনো করছে ও। জুনিয়ররা লাইব্রেরি ঘেটে ঘেটে বই আনছে, আর তোমাদের জামাই খুঁটে খুঁটে পয়েন্টস জোগাড় করছে। কত শত কেস যে তার ঘাঁটা হয়ে গেল। ভরা বুকে বাড়ি ফিরছে উর্মি। হঠাৎ রাস্তার একদিকে চোখ পড়ে গেল। হাতিবাগানের ফুটপাতে গিজগিজে চৈত্র সেলের ভিড়, তার মধ্যে একটু ফাঁকায় ওই মেয়েটা কে? উর্মি গাড়ি থামালো, কাঁচ নামালো। রিয়া, রিয়াই তো। রিয়াও দেখেছে উর্মিকে, দ্বিধান্বিত চোখে তাকাচ্ছে। ড্রাইভারকে দিয়ে রিয়াকে ডাকালো উর্মি। অবলীলায় তুমিতে নেমে এলো, বলল, চিনতে পারছো? রিয়া ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনি তো স্যারের মিসেস। মনে আছে তোমার? এমা, থাকবে না? উর্মির তখনই মনে পড়ল মেয়েটাকে, সেই যে একবার ফিরে গিয়েছিল, তারপর আর কখনো আসেনি তাদের সল্টলেকের বাড়িতে। আলগাভাবে উর্মি বলল, তুমি তো আমাদের ওখানে আর আসো না। রিয়া হাসল আলতো, উত্তর দিল না। তোমার বাড়ি কি এইদিকে? হ্যাঁ, এই তো কাছেই, বাগমারি। তুমি কি বাড়ি ফিরবে? আমি কিন্তু তোমাকে এগিয়ে দিতে পারি। অল্প ইতস্তত করে গাড়িতে উঠে পড়ল রিয়া। শেষ বিকেলে দিনের তাপ কমেছে খানিকটা, তবু কাঁচটা তুলে দিল উর্মি। এসিটা চলুক। গাড়ি চলছে, মোড়ের মাথায় ভীষণ জ্যাম, শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। আলস্য মাখা কৌতূহল নিয়ে উর্মি দেখছিল মেয়েটাকে। রিয়া শাড়ি পরেছে আজ, সিনথেটিক, ঘাড়ের ওপর চুল চূড়ো করে বাঁধা। তেমন কোনো মেকআপ নেই, প্রসাধনবিহীন মুখটা বেশ টলটলে লাগছে। উর্মি কথা শুরু করল, তুমি তো ভালো গান করো ভাই, তাই না? ওই একরকম। কে আর আমার গান শোনে ম্যাডাম? কেন, কত লোকই তো শোনে। না না, বার হোটেলে আর কে গান শুনতে যায়? উর্মি একটু চুপ থেকে আবার বলল, আচ্ছা, তুমি কি গান শিখেছিলে? আমার বাবা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন ম্যাডাম। তেমন নামই নয়, তবে তারও কিছু ছাত্রছাত্রী ছিল। ওই যে সেদিন আমার সঙ্গে যাকে দেখলেন, সেও তো আমার বাবারই ছাত্র। ও, তোমার স্বামী? হ্যাঁ, স্বামী সুব্রত। বলেই রিয়া ঘুরে বসেছে উর্মির দিকে। আপনার সামনে আমরা সেদিন বিশ্রী একটা ঝগড়া করে ফেলেছিলাম, আপনি কিছু মনে করেননি তো? উর্মি কিচ্ছু বলল না। আমার পরে না খুব খারাপ লেগেছিল। আসলে কি করব, ওটাই যে অভ্যাস হয়ে গেছে আসলে। লোকটার চেহারা মনে পড়ল উর্মির, খয়াটে অপরিচ্ছন্ন বুড়ো বুড়ো। ফস করে প্রশ্ন করে ফেলল অনেকটা সম্রাজ্ঞীর ভঙ্গিতে, তোমার স্বামী কি করেন? কেন, আপনি জানেন না ম্যাডাম? স্যারের মুখে শোনেননি? হ্যাঁ, রোজগারপাতি ভালো নয় শুনেছি। রিয়ার চোয়াল মুহূর্তে কঠিন। ভালো নয় কথাটা ভুল ম্যাডাম, কিচ্ছুটি করে না সে। ঘর থেকে একদিন ভাগিয়ে এনেছিল,
এখন আমাকেই ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, গিলছে বলতে পারেন। চেহারাটা দেখেননি? মরকুট্টে ঝিরকুট্টে। কে বলবে আমার থেকে মাত্র 8 বছরের বড়? বোতল টেনে টেনে ওই হাল। কি কাটকাট কথা রে বাবা! উর্মি শিহরিত হচ্ছিল। মুখের রাগ ঢাক নেই একেবারে, শুনলেই কেমন কান ঝাঁ ঝাঁ করে। উর্মিও একটু টেরিয়ে বলল, ড্রিঙ্ক তো তুমিও করো না? রিয়া ঈষৎ চমকালো যেন, ঝাঁঝালো মুখ মিয়ে গেল সামান্য। বলল, করি ম্যাডাম, স্ট্রেন হয় সেই জন্য করি। জোর করে অভ্যাসটা ধরিয়ে দিয়েছে বলে করি। কে ধরিয়েছে? তোমার স্বামী? শুধু স্বামী কেন, যাদের সঙ্গে ওঠা বসা তাদের ইচ্ছেটাও যে মানতে হয়। তবে অন্যের রোজগার ভাঙিয়ে খাই না, নিজে আর্ন করি খাই। আমার খাওয়ার সঙ্গে আমার স্বামী সুব্রতর খাওয়ার তুলনা হয় কি? সুব্রতর লিভারের ট্রিটমেন্ট করাতে প্রতি মাসে আমার কত খরচ হয় জানেন? তার উপর বাবুর কত চাহিদা, দামি জামা চাই, জুতো চাই। এখন অবশ্য আহ্লাদ সব ঘুচিয়ে দিয়েছি। এত কথা বলছে কেন রিয়া? প্রায় অচেনা উর্মির কাছে। উর্মি তার লহিয়ারের বউ তাই বলে? নাকি সমীরণ বিনা পয়সায় কেস লড়ে দিচ্ছে বলে গাওনা গাইছে? উর্মি রুক্ষ হলো সামান্য। তো স্বামী যখন ওই রকম, তখন তার সঙ্গে তোমার থাকার দরকারটাই কি? তুমি স্বাধীন, তুমি স্বাধীনভাবে রোজগারও করছো। রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। ছেড়েই তো দিতাম, কিন্তু ওই যে, মেয়ে মানুষ হওয়ার যে অনেক জ্বালা ম্যাডাম। প্রকৃতি যে আগেই ঘা মেরে রেখেছে। উর্মি ঠিক বুঝতে পারল না কথাটা। বলল, মানে? মানে একটাই, সন্তান আছে, মেয়ে। তোমার মেয়ে আছে? 10 বছর ধরে সংসার করছি, ছেলে মেয়ে থাকবে না ম্যাডাম? মেয়ের জন্যই তো হাতিবাগানে এসেছিলাম জামা কিনতে। সেই মেয়ে আবার বাবার খুব ন্যাওটা, আর বলবেন না। মিস রিয়াও মা, সন্তানের জন্য জামা কেনেন। উর্মি তার সুখী চিন্তা দিয়ে মেলাতে পারছিল না ব্যাপারটা। খানিকটা গার্জিনি ঢঙে বলল, যতই ন্যাওটা হোক, মেয়ের কথা ভেবেই তো তোমার তাকে নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত ছিল, ছিল না? কি যে বলেন! মেয়েরা স্বাধীন হোক কি না হোক, বাঁচতে গেলে তাদের চিরকালই একটা ঢাল লাগে। তা সে স্বামী হোক, বাপই হোক, ছেলেই হোক, বা হাফ স্বামী। আমরা মা মেয়ে যদি আলাদা বাসা করে থাকি, সেখানে যে মোচ্ছব লেগে যাবে। এখন তো তাও ক্লায়েন্টদের সঙ্গে রিলেশন, তখন যে কতজন ফ্রি রাইড চাইবে। মাঝখান থেকে আমার মেয়েটাও। এখনই বা তোমার মেয়ে কি ভালো শিক্ষাটা পাচ্ছে বলো তো? উর্মি ঝাঁঝিয়ে উঠল। সে তার কপাল ম্যাডাম, আমি তাকে তো কোনো খারাপ দিকে ঠেলছি না। তার পড়াশোনার বন্দোবস্ত করেছি, এরপরে সে কি হবে সেটা তার ব্যাপার। আমার বাবা তো প্রায় সাধুসন্ত মানুষ ছিলেন, তা বলে আমার জীবন কি সাধুসন্তর মতো হয়েছে? তাও তো আমি তার মতো শুধু জন্ম দিয়েই কর্তব্য সারিনি। অনেকক্ষণ ধরে উর্মি যে কথাটা বলবে বলবে করছিল, সেটাই এবার বেরিয়ে এলো মুখ থেকে। রিয়া, তোমার মুখে তো কিছুই আটকায় না দেখছি। আটকাবে কি করে ম্যাডাম? আমরা তো আর 5টা মেয়ের মতো ঘেরাটোপের মধ্যে থাকতে পাইনি। বাবার আড়াল, স্বামীর আড়াল, ভাইয়ের আড়াল, ওসব আমাদের কোথায়? খোলামেলা আছি, খোলামেলা কথা বলে ফেলি। আপনি কি রাগ করছেন ম্যাডাম? উর্মি যেন কেমন নিষিদ্ধ উত্তেজনার স্বাদ পাচ্ছিল। বলল, না না, বলো বলো। রিয়া চলন্ত গাড়ির বাইরেটা দেখার চেষ্টা করছে। কালো কাঁচের ওপারে সাঁঝবেলা আধার হয়ে গেছে, কিছুই স্পষ্ট দেখা যায় না। একটা সরকারি বাস খারাপ হয়েছে সামনে, গাড়ি একেবারে অনড়। উর্মির ড্রাইভার একবার অধৈর্যভাবে রাস্তা দেখছে, একবার পিছনের মেম সাহেবকে। রিয়া সিটে শরীর ছেড়ে দিল। বলল,
আমি মাঝে মাঝে একটা কথা ভাবি ম্যাডাম, সুখী গৃহবধূ হই বা কি লাভ হতো বলুন তো? সারাদিনের পরিশ্রমের বিনিময়ে দুটো ভাত পেতাম, নয়তো কারোর রাতের ইচ্ছা পূরণের বিনিময়ে। এ জীবনের সঙ্গে তার কি বা তফাৎ? একটাতে সমাজের সায় আছে, আর একটাতে সায় নেই। নেই বা বলি কি করে? যারা আমাদের নিয়ে আমোদ আহ্লাদ করতে চায় তারাও তো এই সমাজেরই লোক, কারো দাদা, কারো ভাই, কারো বাবা। উর্মির বাকরোধ হয়ে যাচ্ছিল। মেয়েটার স্পর্ধা তো কম নয়, ভদ্র মেয়েদের দিকে অশালীন ইঙ্গিত করছে। এক্ষুনি ঘাট ধরে নামিয়ে দেব নাকি গাড়ি থেকে? কথা বলতে গিয়ে উত্তেজনায় উর্মির গলা কেঁপে গেল। প্রেম ভালোবাসা কাকে বলে তুমি বোঝো রিয়া? স্বামীরা কত ভালোবাসতে পারে স্ত্রীকে, তুমি তা জানো? জানি ম্যাডাম, বুঝতেও পারি। রিয়া চোখ বুজেছে আচমকা। ওই যে লোকটাকে এতক্ষণ গালাগাল দিলাম, আমার স্বামী, আমি ছেড়ে দিলে ও মনের দুঃখে মরেই যাবে। উপায় ছিল না, লোভও ছিল। তাই একসময় আমাকে প্রায় জোর করেই, আর এখন সেই যন্ত্রণাতেই আরো বেশি বেশি করে মদ গেলে। ওই যে লোকটার আমার উপর জোর ফলানোর আর কোনো সাহস নেই। আমি এত হ্যাকথু করি, তাও আমার পিছন পিছন লু লু করে ঘুরে বেড়ায়। একে কি আপনি প্রেম বলবেন না ম্যাডাম? উর্মির শীত শীত করছিল। বুকের ভেতরে, অনেক ভেতরে ছোট্ট মতো কি যেন একটা কাঁপছে। রিয়া বিড়বিড় করে বলল, এই যে আমি কেসটা লড়ছি, এত স্ক্যান্ডেল হলো আমাকে নিয়ে। এই যে কোর্টে আমাকে এত নোংরা নোংরা জেরা করা হয়েছিল, বলতে পারেন আরো নাঙ্গা করে দেওয়া হলো আমায়। এটাই বা আমার স্বামী সহ্য করতে পারল কই? রেগে গিয়ে গালাগাল করে আমাকে, আবার কাঁদেও মাঝে মাঝে। কেউ তো সত্যি ম্যাডাম। উর্মি অস্ফুটে বলল, তারপরেও তুমি কেসটা চালিয়ে যেতে চাইছো রিয়া? না চাইলে যে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব ম্যাডাম। জানেন যারা আমার ওপর অত্যাচার করেছিল তারা কে? আমার একদম ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি, হাত ধরে নেচেছি, পাড়ার ফাংশনে একসঙ্গে গান গেয়েছি। ওরাও আমাকে মেয়ে মানুষ ভেবে ফেলল। মেয়ে হয়ে জন্মানোর কি একটাই মানে ম্যাডাম? একটা মাংসের তাল। কোনো অনাত্মীয় পুরুষের সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারবে না? যদি তাই হয়, তবে আমি ওদের নরকেই পাঠাতে চাই। গাড়ি এগোচ্ছে, গতি বাড়ল। মেয়েটা নেমে গেল নিজের জায়গায়। একসময় পথ ফুরল। নীড়ে ফিরে এসেছে উর্মি। ড্রাইভার দরজা খুলে ডাকল, মেম সাহেব। উর্মির নামতে ইচ্ছে করছিল না গাড়ি থেকে, বসে আছে চোখ বুজে। ড্রাইভার আবার ডাকল, মেম সাহেব, আমরা এসে গেছি। পার্টি জমে উঠেছে। উর্মির গোটা দোতলা জুড়ে সুরার বান ডেকেছে আজ। হুইস্কি, জিন, ভদকা, রাম, শেরি, শ্যাম্পেন টলটল করছে স্বচ্ছ পানপাত্রে। নেভি ব্লু রঙের বালুচরি সিল্ক পরেছে উর্মি। শাড়ি জুড়ে রাম সীতার কাহিনী। আজকের উৎসবের মধ্যমণি সমীরণের পরনে বার্লিংটনের স্যুট। স্টিরিওতে নরম একটা বিদেশি বাজনা বেজে চলেছে। অতিথি অভ্যাগত অনেক নারী পুরুষেরই অল্প অল্প দুলছে পা। জ্যৈষ্ঠের তাপ থমকে আছে বন্ধ জানালার গায়ে গায়ে। সমীরণের 3 বন্ধু গ্লাস তুলে ধরল, চিয়ার্স। ব্যারিস্টার মুখার্জি সস্ত্রীক এসেছেন, জোরে জোরে হাত ঝাঁকাচ্ছেন সমীরণের। খেল দেখালে ব্রাদার, নিয়ারলি ইম্পসিবল কেসটা পুরো টার্ন করিয়ে দিলে। অ্যাডভোকেট দীপেন বসু চুকচুক শব্দ করছে, ছেলে দুটোর পানিশমেন্ট একটু বেশি হয়ে গেল না? 7 বছর, দ্যাট টু রেপিং আ হোর আফটার অল। অ্যাডভোকেট চন্দ্রশেখর মণ্ডল কালচে পানিয়ে চুমুক দিলেন। যাই বলুন দীপেনদা, বেশ্যাকে রেপ করেছিল বলে সমীরণ এত ফেমাস হয়ে গেল। সীমা চিকলিয়া ঝাঁপিয়ে এলো কোত্থেকে। বেশ্যা বেশ্যা করছেন কেন? শি ইজ আ বার সিঙ্গার।
বার সিঙ্গার হলেই খারাপ মেয়ে হয় না। ওই হলো, ওই রিয়া মেয়েটা আদতে কি, হ্যাঁ? নো, আই অবজেক্ট। আপনি বার সিঙ্গারদের সম্পর্কে এই ধরনের কমেন্ট করতে পারেন না। দিস ইজ আনএথিক্যাল, শুধু মেয়ে বলেই। ডোন্ট বি ফেমিনিস্ট সীমা। এগেইন আই অবজেক্ট। আমি ফেমিনিস্ট নই, আপনার ল্যাঙ্গুয়েজের ইন্টেনশন ভালো নয়। তালগুলে গন্ডগোল বাঁধবার জোগাড়। সমীরণী এগিয়ে এসে হাল ধরল। ওয়েল ওয়েল, শব্দের ব্যাপারে আমরা একটা রফা করে নিতে পারি। আমার ক্লায়েন্টকে আমরা তো মেয়ে মানুষ বলতেই পারি। মেয়েও বলা হচ্ছে, মানুষও বলা হচ্ছে। ইটস নট এ ডেডিকেটরি টার্ম, রাইট সীমা? সীমা এবার হেসে ফেলল। জিনের গ্লাসে ঠোঁট ছুঁয়ে বলল, কথার কায়দা জানেন বটে সমীরণবাবু। কথাতেই তো ম্যাজিক থাকে হে, শব্দই ব্রহ্ম। রজত নন্দী ঢুলু ঢুলু চোখে হাসছে। আমি লাইফে 67টা রেপ কেস করলাম, তুমি নাকি এই সিঙ্গারের কেসটা বিনে পয়সায় করে দিয়েছ, হ্যাঁ? সমীরণ কাছে এসে ফিসফিস করে বলল, বিনা পয়সায় কেন দাদা? এই যে 6 মাস ধরে খবরের কাগজে নাম বেরোলো, সেই পাবলিসিটির হিসেবটা একবার কষুন। ক্লেভার, ক্লায়েন্ট বাড়ছে, উপচচ্ছে। এই মৌকায় ফিসটাও এবার বাড়িয়ে নাও। আমি তো 3টে ডাকাতকে খালাস পাইয়ে ফিস ডাবল করেছিলাম। হাসির হিল্লোল উঠেছে চারিদিকে। খুশির জোয়ার বইছে, ঈর্ষার একটা চোরা স্রোতও বইছে যেন। উর্মি দেখছিল, উর্মি শুনছিল। পিনপিন করে কাঁটা ফুটছিল বুকে। একরাশ ধূর্ত মানুষের মাঝে নিজেকে বড় ভোঁতা ভোঁতা ঠেকছিল উর্মির। তবু হাসি ধরে রাখতে হয় কোণে, তবু বরণ করতে হয় স্বামীর অতিথিদের। লাস্যে বিভঙ্গে মোহিত করতে হয় সকলকে। এটাই যে নিয়ম। পার্টি ভাঙল 11:30টায়। টুবলু ঘুমিয়েছে কিছু আগে। মন্টু ধনঞ্জয়রা দোতলা সাফসুত্র করে এইমাত্র নেমে গেল। সাত বদলা ছিল উর্মি। রামসীতাকে পরিপাটি করে ভাঁজ করে তুলে রাখল ওয়ার্ড্রোবে। সমীরণ সুর ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। তার আজ আর কোনো ক্লান্তি নেই। নেশা নেশা চোখে সিগারেট টানছে বিছানায় শুয়ে। লম্বা হাই তুলে বলল, এসিটা একটু জোরে করে দাও তো। উর্মি ঘরটাকে আরো হিমেল করে দিয়ে বিছানায় এলো। তোমাকে একটা কথা বলা হয়নি গো। কি কথা? আজ দুপুরে তোমার ক্লায়েন্ট এসেছিল। ক্লায়েন্ট দুপুরে? সে আবার কে? যার জন্য তোমার আজ এই উৎসব, রিয়া। সমীরণ সোজা হয়ে বসল এবার। রিয়া? রিয়া এসেছিল এখানে কেন? আরে আমার সঙ্গে দেখা করতে। স্ট্রেঞ্জ। সমীরণের সঙ্গে সঙ্গে মুখ গোমরা হয়ে গেছে। এই জন্যেই মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। উর্মি যেন ইলেকট্রিক শক খেল সহসা। বারবার বলে দিয়েছিলাম এই বাড়ির ছায়া না মারাতে। একদিন আসার সুযোগ পেয়ে এখানে সিন ক্রিয়েট করে গেছে। তা কি বললো তোমায়? তেমন কিছু নয়, কৃতজ্ঞতা জানালো। 1 বাক্স মিষ্টি নিয়ে এসেছিল, আর আমাকে একটা শাড়িও দিয়ে গেছে। হোয়াট? হাউ ডেয়ার শি? তুমি ওর শাড়ি নিয়েছো কেন, হ্যাঁ? বারে, তোমার ক্লায়েন্ট আমাকে গিফট দিতে পারে না? সেবারই তো সেই লোকটা একটা 4.5 ভরি নেকলেস দিল। তুমি তার সঙ্গে ওই 12 ভাতারি মেয়েটার তুলনা করছো, হ্যাঁ? কি তুলনা তো করিনি। সে ছিল স্মাগলার, আর এ হচ্ছে একটা রেপ ভিকটিম। তর্ক করো না। ওই শাড়ি তুমি কালই ফেরত দেবে। ইটস ফাইনাল। উর্মির মুখে ছায়া নামল। মাথাটা অসম্ভব ধরে গেছে। বাথরুমে গিয়ে জল দিয়ে এলো ঘাড়ে গলায়। তারপর বিছানার একেবারে ধার ঘেঁষে চুপটি করে শুয়ে পড়ল। নীল রাতবাতি জ্বলছে ঘরে। নাইট ল্যাম্প তো নয়, যেন চাঁদের কিরণ। যেমনটি ছিল সেই রাতে, যেদিন প্রথম উর্মিকে রিয়ার কথা বলেছিল সমীরণ। যেমনটি থাকে প্রতি রাতে সমীরণ আর উর্মিকে ঘিরে। সমীরণ হঠাৎ ছুঁল উর্মিকে। এই,
রাগ হয়ে গেল নাকি? উর্মি নিরুত্তর। এমন বার্তা আমরা সেলিব্রেট করবো না? এই উর্মির কাঁধ ধরে টানল সমীরণ। উর্মি নিজেকে ছাড়িয়ে আবার উল্টো পাশ ফিরে শুল। হলো কি? ও তো মেজাজ কিসের তোমার? ঘোরো ঘোরো বলছি। উর্মিকে একরকম জোর করেই কাছে টেনে নিল সমীরণ। প্রবল আশ্লেষে চুমু খেল। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই চেপে ধরল তার দুটো হাত। মুখ দিয়ে টেনে টেনে খুলছে উর্মির রাত পোশাক। উর্মি হিসিয়ে বলল, ভালো লাগছে না আমার, আমাকে ছাড়ো বলছি। বললেই হলো সখী, আমার যে এক্ষুনি এক্ষুনি চাই তোমাকে। হ্যাঁ, আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই না? তুমি না বলেছিলে ফোর্সেবল সহবাস ইজ রেপ? কি বললে? অট্টহাসি হেসে উঠল সমীরণ। দারুণ বলেছ, দারুণ। এরকম একটা ম্যারিটাল রেপের কেস পেলে রজতদার সব দুঃখ ঘুচে যেত, যা পাবলিসিটি পেত না। উল্লসিত সমীরণ একটা বরফের শরীর ঘেঁটে চলেছে। কি গো, একটা কেস ফাইল করবে? হ্যাঁ, সেকশন 376। 2 বছর অবধি সাজা হয় কিন্তু, ভেবে দেখো। অজান্তেই চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল উর্মির। মনে মনে বলল, আমরা কি তা পারি? আমরা যে সব ভালো মেয়ে। রিয়াদের মতো বুকের পাটা আমাদের কোথায়? উর্মির গোপন অশ্রু দেখতে পেল না উন্মত্ত সমীরণ। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ভালো মেয়ে খারাপ মেয়ে। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।